হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব ক্লাস ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের 217 পেজে যে স্কুলটা আছে আমাদের 8 নম্বর স্কুল যাদবপুর বিদ্যাপীঠ। এই স্কুলটার আজকে আমরা সলিউশন করব প্রত্যেকটা কোশ্চেন। প্রথমেই বলি, তোমাদের কিন্তু প্রত্যেকটা স্কুলের এই যে রেডি করে দিচ্ছি আমি, এগুলো একটা প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে, আমাদের চ্যানেলেই আছে এবং ডিসক্রিপশনের লিঙ্কে আমি দিয়ে দেবো, যাতে তোমাদের আর অন্য কোনো পরের স্কুলগুলো যাতে আর খুঁজতে না হয়, তোমরা যাতে পর পেয়ে যাও প্রত্যেকটা স্কুল। তাই তোমরা সেই প্লেলিস্টটা কিন্তু অবশ্যই ফোনে সেভ করে রাখবে এবং সেই প্লেলিস্টে পর বাদে যে 15টা স্কুল আছে তোমাদের সেকেন্ড সামিটিভে, সেই 15টা স্কুল ওখানেই আমি ইনক্লুড করে দেবো। আশা করি বুঝতে পেরেছো। তো চলো বেশি বক না করে শুরু করা যাক। যাদবপুর হচ্ছে বিদ্যাপীঠ। প্রথম কোশ্চেন কী বলছে দেখো, বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোনটি বেমানান? বক্সাইট, হেমাটাইট, লোহা, কপার গ্লাস। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি বাদবাকি তিনটা আকরিক, বিভিন্ন ধাতুর আকরিক, কিন্তু লোহাটা তো কোনো কারোর আকরিক নয়, তাই লোহা কিন্তু বেমানান। ভর পরিমাপ করা হয় সাধারণ তুলনান্ত্রের সাহায্যে, স্প্রিং তুলনান্ত্রের দ্বারা, স্কেল দ্বারা, ফিতে দ্বারা। আমি 4 নম্বর স্কুলে এই কোশ্চেনটা এখানে ছিল ভার পরিমাপ করা হয়, আমি উত্তর করেছিলাম সাধারণ তুলনান্ত্র দিয়ে, কিন্তু ওটা ছিল ভুল। ভার পরিমাপ করা হয় কিন্তু স্প্রিং তুলনান্ত্র দিয়ে, আর ভর পরিমাপ করা হয় কিন্তু সাধারণ তুলনান্ত্র দিয়ে। মনে রাখবে, ভার বা ওজন পরিমাপ করা হয় কিন্তু স্প্রিং তুলাযন্ত্র দিয়ে, ভার পরিমাপ করা হয় স্প্রিং তুলাযন্ত্র দিয়ে, আর ভর পরিমাপ করা হয় সাধারণ তুলাযন্ত্র দিয়ে। তাই এটা হচ্ছে, যেহেতু ভর বলেছে তাই এটা হবে সাধারণ তুলাযন্ত্র দিয়ে। আশা করি বুঝতে পেরেছো। ভার আর ভর আলাদা জিনিস কিন্তু, যেটা আমরা 7 নম্বর স্কুলেও করেছিলাম। ভার এবং ভরের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। তো দেখো, তারপরে দেখো বলেছে চাপ সমান বল বাই ক্ষেত্রফল সূত্রের উপর ভিত্তি করে চাপ বাড়ানোর জন্য সূচে কোন নীতি প্রয়োগ করা হয়? চাপ বাড়ানোর জন্য কিন্তু ক্ষেত্রফল কমানো হয়। কী করা হয়? ক্ষেত্রফল কিন্তু কমিয়ে ফেলা হয়। চাপ আর ক্ষেত্রফল কিন্তু ব্যস্ত অনুপাত সম্পর্কে। মানব হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠের নাম কি? মানব হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠ হচ্ছে আমাদের কিন্তু বাম নিলয়। কি বললাম? বাম নিলয়। বলছে চাকা লাগানো একটি খেলনা গাড়িকে মেঝের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে ঠেলে দেওয়া হলো, ক্ষেত্রে ঘর্ষণ বলের অভিমুখ কোন দিকে হবে? মনে রাখবে, উত্তর থেকে দক্ষিণ দিকে যদি আমরা ঠেলি তাহলে ঘর্ষণ বল দক্ষিণ থেকে উত্তর দিকে হবে, উল্টো দিকে হয়, ঠিক আছে। তারপরে বলেছে কোন জাতীয় শিলার মধ্যে জীবাশ্ম জ্বালানি দেখা যায়? অবশ্যই কোন জাতীয় শিলা হবে? উত্তর হবে পাললিক শিলার মধ্যে। উত্তর কী হবে? পাললিক শিলা। বলেছে এলপিজি ও সিএনজির সম্পূর্ণ নাম কি? এলপিজি নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এখানে লেখার জায়গা নেই, তাই তোমাদের আমি বইয়ের থেকে এটা দেখে দিচ্ছি, একটু দেখে নাও। তোমাদের বইতে এটা আছে, এলপিজি ও সিএনজির ফুল ফর্ম, তোমার বইয়ের থেকে একটু দেখে নাও। এই যে দেওয়া আছে দেখো, এলপিজির ফুল ফর্ম দেওয়া আছে, এই যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবং সিএনজির ফুল ফর্ম দেখো দেওয়া আছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কী বলছে? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, তো এটা সিএনজির ফুল ফর্ম। তা তোমাদের বইতে কত নম্বর পেজে আছে? পেজ নম্বর 62, পেজ 62, টেক্সট বুক। বলছে গতিবেগের এসআই একক কী? গতিবেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড। তোমরা যদি এইভাবে লিখতে চাও লিখতে পারো, ময়রশ্রী টয়কাররা এইভাবে বানান করে মিটার পার সেকেন্ড এইভাবেও লিখলেও হবে, ঠিক আছে। বা তুমি চিহ্ন দিয়েও লিখতে পারো মিটার পার সেকেন্ডকে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, সত্য মিথ্যা লিখতে বলছে। আয়তন একটি মৌলিক ভৌত রাশি, এটা হচ্ছে মিথ্যা। আয়তন কিন্তু অবশ্যই লব্ধ ভৌত রাশি, ঠিক আছে। তারপরে উত্তরটা এটাই হবে, একই মৌলিক ভৌত রাশি দ্বারা গঠিত লব্ধ ভৌত রাশি উদাহরণ, এটা হবে আয়তন, ঠিক আছে। তাহলে আমার বেশি দূরে যাওয়ার দরকার নেই, অন্য কিছু ভাবার দরকার নেই। বেগও হতে পারে কিন্তু, আয়তন হতে পারে, বেগ হতে পারে, ত্বরণ হতে পারে, অনেক কিছু হতে পারে। তোমরা যেহেতু আগের উত্তরে আয়তন বলেছে, তো এটা হচ্ছে আয়তন, ঠিক করে নাও, এটাই উত্তর, আয়তন উত্তর হবে। একটি বৈদ্যুতিক ঘণ্টা বাজানো হলো, এখানে শক্তি রূপান্তর লেখো। এখানে কী হচ্ছে? বৈদ্যুতিক ঘণ্টা বাজানো হলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আমি 3 মিনিটে লিখছি, শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যান্ত্রিক শক্তি কী হচ্ছে? শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। খাদ্য পিরামিডের উৎপাদক কারা? খাদ্য পিরামিডের উৎপাদক হচ্ছে উদ্ভিদ। লিখে নাও এটা, খাদ্য পিরামিডের উৎপাদক হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে। বলছে যে এটি তৃণভূমির প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ দাও। এটি তৃণভূমির প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ দাও। কী হবে তাহলে? ফড়িং লিখতে পারো, প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ হচ্ছে ফড়িং, হরিণ, এগুলো সবই হবে কিন্তু। ফড়িং লেখো, হরিণও হতে পারে, ঠিক আছে। 1 পাস্কেল সমান ড্যাশ। 1 পাস্কেল সমান এখানে কী হবে? 1 নিউটন বাই 1 পাস্কেল, 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার মানে ক্ষেত্রফলের একক।
কোনো পরিবাহীর স্বাভাবিক প্রবাহের অভিমুখ কোনটি? কোনো প্রবাহের স্বাভাবিক প্রবাহের অভিমুখ হচ্ছে, স্বাভাবিক প্রবাহের অভিমুখ কোন দিকে হবে? উচ্চ প্রবাহ থেকে নিম্ন প্রবাহের দিকে, উচ্চ প্রবাহ থেকে নিম্ন প্রবাহের দিকে হয়, নিম্ন প্রবাহ। ঠিক আছে, বলে যে ধমনীর মধ্য দিয়ে হৃৎপিণ্ড থেকে ফুসফুস ছাড়া মানব শরীরের সমগ্র অংশে রক্তে পৌঁছায় তার নাম কি? তার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। তার নাম কি? ফুসফুসীয় ধমনী। নেক্সট কোশ্চেন কি বলছে? কোন অস্থিসন্ধিটি কেবলমাত্র পিছন দিকে ভাঁজ করা যায়? এটা কী হবে? জঙ্ঘাস্থি। কী বলছে? জঙ্ঘাস্থি অথবা কী হবে? আমি তোকে ওখানে তলায় উত্তরটা লিখে দিচ্ছি, এটা দেখে নাও, এটা অনেক বড় শব্দ। জঙ্ঘাস্থি আর অনুজঙ্ঘাস্থি ও অনুজঙ্ঘাস্থি। ঠিক আছে, জঙ্ঘাস্থি অনুজঙ্ঘাস্থি এটার উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে কোন অস্থিসন্ধিটি কেবলমাত্র সামনের দিকে ভাঁজ করা যায়? এটা কী হবে? এটা হচ্ছে কনুই। এটা হচ্ছে কনুই। বলছে রূপান্তরিত শিলা কীভাবে সৃষ্টি হয়? বড় কোশ্চেন, 3 থেকে 1। কী বলছে? রূপান্তরিত শিলা কীভাবে সৃষ্টি হয়? পাললিক শিলা কীভাবে গঠিত হয়? দেখে নাও রূপান্তরিত শিলা কীভাবে সৃষ্টি হয়, পাললিক শিলা কীভাবে গঠিত হয় দেখে নাও। রূপান্তরিত মানে হচ্ছে পরিবর্তিত শিলা, তাই তো? এটা এখান থেকে সবটা লিখতে হবে। এই যে আগ্নেয় শিলা থেকে শুরু করে এই পর্যন্ত সবটা লিখতে হবে। যে আগ্নেয় শিলা ও পাললিক শিলা মাটির গভীরে গরমে ও চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি হয়। পৃথিবীর উপরের পিঠের বেশিরভাগটা আগ্নেয় রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। ঠিক আছে, আর পাললিক শিলা কীভাবে তৈরি হয়? হচ্ছে হ্রদ, নদী, সমুদ্রের জলে পলি জমায় ধীরে ধীরে সেই পলির স্তর মাটির নিচে চলে যেতে থাকে। আর মাটির নিচে কী থাকে? আর মাটির নিচে থাকে চাপ বা গরম, প্রচণ্ড গরম এবং চাপে আর তাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। বলছে কয়লা থেকে কীভাবে আলকাতরা প্রস্তুত করা হয়? দেখে নাও, কয়লা থেকে আলকাতরা প্রস্তুত করা হয় কীভাবে? এটা তোমাদের খাতায় লেখা আছে, বইতে পেলাম না তাই খাতায় লিখে নিলাম। দেখো কী বলছে। বলছে কয়লা থেকে আলকাতরা মূলত কোল গ্যাস এবং কোক উৎপাদনের সময় উপজাত হিসাবে তৈরি করা হয়। ঠিক আছে, কয়লা থেকে আলকাতরা মূলত কোল গ্যাস এবং কোক উৎপাদনের সময় উপজাত হিসাবে তৈরি করা হয়। এর বেশি লেখা দরকার নেই। ঠিক আছে, এই উত্তরটা। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে? ভৌত রাশির একক বলতে কী বোঝো? তো তোমার টেক্সট বুকের 56 পাতায় পেয়ে যাবে ভৌত রাশির একক কাকে বলে। এই যে বলছে কোনো রাশিকে পরিমাপ করতে গেলে কি বলছে? কোনো রাশিকে পরিমাপ করতে গেলে ওই রাশির একটি সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয়। বলছে এই সুবিধাজনক অংশটি হলো রাশির একক। আশা করি বোঝা গেল, ওই রাশির একক বলা হচ্ছে তাকেই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, পরের পাতায় কী বলছে। পরের পাতার কোশ্চেনগুলো দেখে নাও। একটি ফুটবলের ব্যাস তুমি কীভাবে নির্ণয় করবে? তো তোমরা 68 পাতায় পেয়ে যাবে এই কোশ্চেন, তোমাদের টেক্সট বুকের 68 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও কী করে হচ্ছে উত্তরটা। এই যে বলছে যে বলটিকে একটি সমতলের উপরে রেখে তার দুপাশে স্পর্শ করে দুটো বই রাখো এবং বই দুটির দূরত্ব স্কেলের সাহায্যে মাপো। এই মাপই হলো ওই বলটির ব্যাস। ঠিক আছে, এই পর্যন্ত লিখলেই হবে। আর যদি ছবি এঁকে দিতে পারো তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, যদি ছবি এঁকে দিতে পারো তাহলে তো খুব ভালো হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট দেখো কী বলছে কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে? বলছে যে একটি গ্লাস জল দ্বারা কানায় ভর্তি করে একটি খালি গামলার মধ্যে রাখা হলো। এখন একটি ছোট পাথরখণ্ডকে সাবধানে গ্লাসের জলের মধ্যে ফেলা হলো এবং অপসারিত জল গামলার মধ্যে সংগ্রহ করা হলো। অপসারিত জলের আয়তনের সঙ্গে পাথরখণ্ডের কী সম্পর্ক? এটার উত্তর কী হবে বলো তো? পাথরখণ্ডের সম্পর্ক বলছে যে অপসারিত জলের আয়তন সমান সমান পাথরখণ্ডের আয়তন। অর্থাৎ যে পরিমাণ জল অপসারিত হয়েছে সেটা পাথরখণ্ডের আয়তনের সঙ্গে কিন্তু সেম থাকবে। এটা কিন্তু আর্কিমিডিসের নীতি থেকে আসছে। ঠিক আছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কী কী ঘটতে পারে? তো তোমরা 82 পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাবে 82 পাতায়। কী কী হতে পারে তাকে দেওয়া আছে। সংকোচন হতে পারে, প্রসারণ হতে পারে, আকৃতি ও আয়তনের কিন্তু পরিবর্তন হতে পারে। ঠিক আছে, কোনো বস্তুর বল প্রয়োগ করলে সংকোচন হতে পারে, প্রসারণ হতে পারে এবং আকৃতি এবং আয়তনের পরিবর্তন হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। বলছে লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। তো তোমরা 95 পেজে পেয়ে যাবে লিন্ডম্যানের 10% সূত্রটা। প্রত্যেকটা স্কুলে এই কোশ্চেনটা কিন্তু ভীষণ কমন একটা প্রশ্ন কিন্তু। ঠিক আছে, লিন্ডম্যানের 10% সূত্রটা ভীষণ কমন একটা প্রশ্ন, দেখে নাও। এই যে প্রতিটি ট্রপিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহগঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রপিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। আশা করি বুঝতে পেরেছো।
নেক্সট কোশ্চেন কী বলছে, এটি উদাহরণ দাও যেখানে শক্তির একটি অংশ পরবর্তী টপিক লেভেলে স্থানান্তরিত হয় না। এইখানেই আছে দেখো, ও যে পুষ্টি স্তরের অন্তর্গত জীবেরা মরে যায়, মরার পরে পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা ওই শক্তি ব্যবহার করতে পারে না। এটা লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলেছে বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন, বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন, 212 পেজে এই উত্তরটা পেয়ে যাবে তোমরা, 212 পাতা। এই যে দেওয়া আছে এখানে, বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ কমন একটা প্রশ্ন, ঠিক আছে। অনেকটা স্কুলে আমি দেখেছি এই কোশ্চেনটা আসতে, ঠিক আছে। দেখে নাও উত্তরটা। এবার এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু তোমাদের লিখতে হবে, আশা করি বুঝতে পেরেছি। স্ক্রিনশট মেরে নাও যদি বই না থাকে, আর বই থাকলে তোমরা বইতে বের করো 212 পেজ, ওকে। তারপরে বলেছে রবারের ক্যাপযুক্ত প্লাস্টিকের হুক ও আটা দিয়ে দেওয়ালে আটকে যায় কীভাবে। তা তোমরা টেক্সট বুকেও পাবে, আবার এখানেও পাবে। যদি দেখতে চাও তাহলে এই জায়গায় একই পেজেই আছে, দেখো উপরের দিকে এই যা আছে যে বায়ু চাপের জন্য এমনটা হয়, হুক দিয়ে রবারের অংশ একসঙ্গে স্পর্শ করে চাপ দিলে রবারের অংশ দুটি পরস্পরে লেগে যায় ও তাদের মধ্যকার বায়ু বেরিয়ে যায়। ফলে বাইরের বায়ুর চাপ চারিদিক থেকে রবারের অংশ দুটির ওপর ক্রিয়া করায় হুক দুটি জোরে আটকে যায়, তাই সহজে এদের টেনে খোলা যায় না। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তুমি যদি চাও বই থেকে বলতে পারো, বইতে 104 পাতায় আছে, দেখে নেবে, একদম উপরের দিকে আছে। শ্বেত রক্তকণিকা WBC এর কাজ কী, তো তোমরা এটা পেয়ে যাবে টেক্সট বুকে 212 পেজে, তোমার টেক্সট বুক 212 পেজে এটা পেয়ে যাবে। 212 না 112 পেজে, ঠিক আছে। 112 পেজে কী দেওয়া আছে যে শ্বেত রক্তকণিকার কাজ লেখো। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে এই যে এরা মূলত রক্ষীর কাজ করে, পাড়াদার সৈন্যের মতো এদের কাজ হলো বাইরে থেকে শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করে, আবার শরীরে কোথাও ক্ষত হলে তারা সারাই করার সময়ও এদের দরকার হয়, ঠিক আছে। এটা পুরোটা বলতে হবে, আশা করি বুঝতে পেরেছো। আর একটা বলেছে টেন্ডনের কাজ কী। টেন্ডনের কাজ তোমাদের বইতেও আছে, ঠিক আছে। টেন্ডনের কাজ যদি তোমরা চাও বইতেও কিন্তু লিখতে পারো, বইতেও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে টেন্ডনের কাজটা। এই যে এটা পেশির সঙ্গে হাড়কে কিন্তু যুক্ত করে, কী করে, এটি পেশির সঙ্গে হাড়কে কিন্তু যুক্ত করে টেন্ডনের কাজ, ঠিক আছে। আর পেশি এটা দিয়েই হাড়কে টেনে ওপরে তোলে, অর্থাৎ পেশি দিয়ে হাড়কে যুক্ত করে। তো তোমরা বলতে পারো, যদি মনে করো না মানবী থেকে বলবে, তাহলে মানবী থেকে বলতে গেলে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মানবীতে, তোমরা 263 পাতায় মানবীতে পেয়ে যাবে, 263 পাতা। এই যে আমাদের শরীরে টেন্ডন কী কাজ করে, লিগামেন্টের কাজ হলো, টেন্ডনের কাজ হচ্ছে মাংসপেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে, যেটা আমি এক্ষুনি বললাম। একই উত্তরই দেওয়া আছে এখানেও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে, নেক্সট কোশ্চেন দেওয়া আছে প্রশ্বাস ক্রিয়ার কৌশলটি লেখো। প্রশ্বাস ক্রিয়ার কৌশল 232 পাতায় আছে, দেখে নাও, 232 পাতায় রায়মার্টিন বইয়ের, ঠিক আছে। তোমার টেক্সট বুক এটা খুব একটা ভালো নেই, আমি দেখেছিলাম টেক্সট বুকে খুব একটা ভালোটা পাইনি, তাই আমি রায়মার্টিনের বান্ধবী থেকে আমি এটা দিয়েছিলাম। 232 পাতায় রায়মার্টিনের বইতে আছে। এই যে প্রশ্বাস ক্রিয়া খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, পয়েন্ট করে দেওয়া আছে বলে আমি এটা দিলাম ওই জন্য তোমাদের, ঠিক আছে। দেখে নাও প্রশ্বাস ক্রিয়া কাকে বলা হচ্ছে, এই পুরোটা কিন্তু এখান থেকে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা তোমাদের ভাষা দিয়ে এই পর্যন্ত সবটা লেখার দরকার নেই, নিজের মতো করে লিখবে, ঠিক আছে। স্ক্রিনশট মেরে রাখতে পারো, তোমাদের পড়ার সুবিধা হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে বিশুদ্ধ লোহার সঙ্গে ক্রোমিয়াম মেশানো হয় কেন, আর বলছে সংঘাতু তৈরি করা হয় বলে, এবং বেসিক্যালি বিশুদ্ধ লোহার সঙ্গে ক্রোমিয়াম মেশানো হয় যাতে সংঘাতুর ক্ষেত্রে কী হয় বলো, তোদের স্থায়িত্ব অনেক বৃদ্ধি পায়, তাই স্থায়িত্ব বৃদ্ধির জন্য বলতে পারো, স্থায়িত্ব এবং নমনীয়তা অনেক বৃদ্ধি পায় বলে আমরা কিন্তু বিশুদ্ধ লোহার সঙ্গে ক্রোমিয়াম মেশাই। যে আগ্নেয় শিলাকে অস্থিরীভূত শিলা বলা হয় কেন, 128 পেজে এটা তোমরা পেয়ে যাবে, 128 পেজ এটা তোমরা পেয়ে যাবে। রায়মার্টিন বইতে 128 পাতায় এই যে আগ্নেয় শিলাকে অস্থিরীভূত শিলা বলা হয় কেন, এই দেওয়া আছে, তাকে উত্তরটা এখানে দেওয়া আছে। যে আগ্নেয় শিলাকে অস্থিরীভূত শিলা বলা হয় কেন, যে প্রচণ্ড উত্তপ্ত গলিত ম্যাগমা বা লাভা শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি হয় বলে কোনো স্তর সৃষ্টি হতে পারে না, তাই এই আগ্নেয় শিলাকে অস্থিরীভূত শিলা বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে, আমাদের জীবনে কোন ক্ষেত্রে নির্দিষ্ট এবং সূক্ষ্ম পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন। বলছে যে মনে করো ওষুধ তৈরি করবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সূক্ষ্ম পরিমাপের দরকার পড়ে। দেখো আমি উত্তরটা বলে দিচ্ছি তোমাদের, 218 পাতায় তোমরা এটা পেয়ে যাবে, 218 পাতায় তোমরা এটা খুব সুন্দর উত্তর দেওয়া আছে তোমাদের বইতে, দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি।
এই কোশ্চেনটা কী বললাম, যে আমাদের জীবনে কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট এবং সূক্ষ্ম পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন। সেখানে উত্তরটা কেন দেখে নাও, গুরুত্বপূর্ণ কেন বলছে, যদি রাসায়নিক বিজ্ঞানে সমস্ত বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলির ক্ষেত্রে অধিকাংশ সময় বিক্রিয়া পদ্ধতিগুলির পরিমাণ এবং বিক্রিয়া সত্ত্ব, উষ্ণতা, চাপ ইত্যাদির ক্ষেত্রে মান নির্ভুলভাবে বজায় রাখতে হয়, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। এবং ইনজেকশন যখন দেওয়া হয়, ওষুধ খাওয়ানোর সময় চিকিৎসা যে ডোজগুলো বলে দেয়, সেগুলো যদি আমরা না মেনটেন করি তাহলে আমাদের কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে, মানুষ মারাও যেতে পারে। ঠিক আছে, এইগুলোর জন্য কিন্তু বলা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু পরিমাপটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ঠিক সঠিক পরিমাপটা। বলছে কোন ক্ষেত্রে পরিমাপের জন্য আমাদের অনুমানের উপর নির্ভর করতে হয়, তো তোমরা পেয়ে যাবে 149 পাতায়। যেমন অনুমানের উপর নির্ভর করি কখন, দেখো এখানে দেওয়া আছে যে এখান থেকে বলতে হবে অনুমানের গুরুত্ব। প্রত্যেক জীবনে সবসময় পরিমাপ যন্ত্র দিয়ে পরিমাপ করা সম্ভব হয় না, তাই তাই আমরা কী করি, তাই আমাদের কিন্তু করতে হয় পরিমাপ। যেমন মনে করো আমি কোথা থেকে কোথাও যাবো, আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তাহলে আমাদের কিন্তু পরিমাপের উপর ডিপেন্ড করতে হবে। মনে করো বাড়ি থেকে মনে করো স্কুল বা অফিস যদি যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দেরি হয়ে যায় তাহলে আমরা তাড়াতাড়ি করে হাঁটি বা গাড়ি চালাই। এক্ষেত্রে কতটা জোরে হাঁটলে আমরা সেখানে পৌঁছাবো সঠিক সময়ে, সেটা কিন্তু আমাদের অনুমান করেই কিন্তু হিসাব করতে হয়। এখানে অনেক কিছু উদাহরণ দেওয়া আছে। আমরা কখনো কখনো গায়ে হাত দিয়ে আমরা অনুমান করি যে জ্বর এসছে না জ্বর আসেনি, সেটা তাই না। এগুলোও কিন্তু, বা আমার বাড়ি পৌঁছানোর ঠিক একটু আগে আমরা কিন্তু ব্রেক কষে অনুমান করেই, আমরা কিন্তু 1 কিলোমিটার আগে থেকে কিন্তু ব্রেক কষতে করতে যাই না। এগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে বলেছে, তারপরে কোশ্চেনটা কী বলেছে দেখো, বলেছে যে খাতার দুটি পাতা নিয়ে পাতা দুটির ফাঁক দিয়ে খুব জোরে ফু দিলে কী করবে, কারণ সহ লেখো। এটা তোমরা টেক্সট বুকে পাবে 105 পাতায় পাবে, ঠিক আছে। দেখে নাও কী হবে। এই যে বলি, যদি আমরা ফু দিই তাহলে দেখা যাবে দুটি কাগজের মধ্য দিয়ে ফু দিলে বায়ু যখন বেগে প্রবাহিত হচ্ছে, আর তখন ওই জায়গায় বায়ুর চাপ কমে যাচ্ছে, ফলে কাগজের দুই পাশের বায়ু কাগজ দুটির উপর লম্বভাবে যে চাপ দেয়, তার ভিতরে ফুয়ের জায়গায় বায়ুর চাপ অনেক বেশি, তাই কাগজ দুটি কিন্তু জোড়া লেগে যেতে পারে, ঠিক আছে। তাই কাগজ দুটো কী হয়, জোড়া লেগে যায়। বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে খাদ্যের রাসায়নিক শক্তি বলতে কী বোঝো। এটা তোমরা পেয়ে যাবে টেক্সট বুকেই আছে, 96 পাতায় আছে। যেমন তোমরা চাইলে মানবিকতাকেও বলতে পারো, বা টেক্সট বুকেও 96 পাতায় এখান থেকে এই অবধি বলতে হবে, ঠিক আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমাদের বলতে হবে খাদ্যের রাসায়নিক শক্তির সংজ্ঞা, ঠিক আছে। যদি মনে করো না এখান থেকে বলবে না, তাহলে টেক্সট বুক থেকে যদি না বলো, তাহলে আমি মানবিকতা বলে দিচ্ছি কত পাতায় আছে, 188 পাতায় আছে। এটা 188। এই যে বলছে খাদ্যের রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি কাকে বলে, ঠিক আছে। এটা তোমরা এখানেই পেয়ে যাবে, এ দেওয়া আছে। এখান থেকে এই পর্যন্ত সবটা বলতে হবে। আর একটা কথা বলি, আর যে কথাটা বলবো সেটা হচ্ছে, বলেছে দেখো যে এখানে একটা কোশ্চেন দিয়েছে যে এটি তৃণভূমির খাদ্য জলের উদাহরণ দাও। তৃণভূমির খাদ্য জলের উদাহরণ দেখে নাও। তৃণভূমির খাদ্য জলের উদাহরণ হচ্ছে এই যে, এই তৃণভূমির খাদ্য জলের উদাহরণ দাও। এই সবটা কিন্তু লিখতে হবে এখান থেকে এইটুকু, দেখতে পাচ্ছ আশা করি যে এখান থেকে এইটুকু কিন্তু সবটা লিখতে হবে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে বলেছে আমাদের শরীরের বল আর সংকোচন কোথায় দেখা যায়, এর কাজ কী। আমাদের শরীরে বল আর সংকোচন কোথায় দেখা যায় এবং এর কাজ 124 পাতায় কিন্তু এটা আছে, দেখে নাও। বল আর সংকোচন কোথায় দেখা যায়, কাঁধে এবং কোমরে। এর কাজ কি, এই যে কোমর থেকে পায়ের বিচলন সামনে পিছনে ডানে বাঁয়ে সব দিকেই হয়, এবং তোমাদের চক্রের মতো ঘুরতে পারে, ঠিক আছে। এটাই কিন্তু পুরোটা লিখতে হবে। তোমরা যা পুরোটাই লিখতে পারো, এখানে বল আর সংকোচন পুরোটাই কিন্তু তোমরা লিখতে পারো যদি চাও। ওকে, নেক্সট কোশ্চেন কী বলি দেখো, বলছে যে তোমার বন্ধুর ওজন 42 কেজি, উচ্চতা 4 ফুট যদি হয়, তোমার বন্ধুর দেহবর্ষক BMI কত হবে, ঠিক আছে। স্বাস্থ্য সম্পর্কে তার কী ধারণা দেবে, ঠিক আছে। এটা তোমরা 132 পাতায় পেয়ে যাবে। এখানে শুধুমাত্র দেখো এখানে 42 কেজি বলেছে, আর এখানে শুধু 40 কেজি বলেছে। তাছাড়া দেখো অঙ্ক সেম অঙ্ক, 40 কেজি 4 ফুট, এখানেও 4 ফুট বলেছে, তবে এখানে 42 জায়গায় 40 বলেছে। তো একই ব্যাপার, তোমরা 40টাকে 42 করে নেবে। 4 ফুট মানে হচ্ছে 1.22 মিটার, ঠিক আছে, 1.22 মিটার, ঠিক আছে। তো বলছে যে, তো এখানে কী করতে হবে, 1 ফুট মানে হচ্ছে 0.3048 মিটার। তো আমাদের কী করতে হবে, এই যে সূত্রটা কী আছে, যে দেহবল সূচক সমান সমান ওজন বাই উচ্চতা স্কয়ার, ওজনকে উচ্চতা স্কয়ার দিয়ে ভাগ করতে হয়। তো ওজন তো এখানে 40 জায়গায় তোমরা লিখবে 42, আর উচ্চতা কত আছে 1.22 আছে, 4 ফুট মানে হচ্ছে 1.22 মিটার। তাহলে এখানে 1.22 স্কোয়ার করেছে মানে 26.87, আর তোমাদের ক্ষেত্রে 42 বাই এটা করলে যে উত্তরটা আসবে সেটা কিন্তু তোমাদের অ্যান্সার। 40 জায়গায় শুধু 42 করে দেবে, একই অঙ্ক আছে, সেম অঙ্ক একদম, ঠিক আছে। তো এই ছিল আমাদের তার স্বাস্থ্য সম্পর্কে কী ধারণা দেবে। বলছে
স্বাস্থ্য সম্পর্কে আর কী বা ধারণা দেওয়া যেতে পারে? দেখো এরকম যদি আমাদের যদি স্বাভাবিকের থেকে বেশি হয়, বিএমআই যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে তোমাদের কিন্তু সে স্থূলের মধ্যে পড়বে। আর যদি স্থূলের মধ্যে পড়ে, তখন এখানে দেওয়াই আছে যে আমরা দেখতে পাচ্ছি এর মানটা অবশ্যই 26-এর থেকে সামান্য কম বেশি হতে পারে। তো দেখো এখানে দেওয়া আছে দেহভারসূচক 15-র কম। আশঙ্কাজনকভাবে কম মানে 15-র কম যদি হয়, তাহলে তোমার ওয়েট অনেকটাই কম আছে। কম ওজন হচ্ছে 16 থেকে 18.5, স্বাভাবিক ওজন হচ্ছে 18.5 থেকে 25-এর মধ্যে। বেশি ওজন হলে হচ্ছে 25 থেকে 30, আর দেহভারসূচক 30 থেকে 40 হলে কিন্তু মোটা হয়ে যাওয়া বা স্থূলত্ব বলা হয়। ওকে, তো তোমরা বলছি স্বাস্থ্য সম্পর্কে তোমার ধারণা কী ধারণা দেবে তা লেখো। এই যে তো পুরোটা এখানে বলবে, এই জায়গাটা পুরোটা বলবে। এবার এখানে অনেকগুলো কারণে কিন্তু এটা হতে পারে। কী বংশগত কারণ, সঠিক পুষ্টি বৃদ্ধি নিয়ন্ত্রণ, এর ফলে দেহের পরিবর্তন ও উচ্চতা ওজন বেড়ে যাওয়া। ঠিক আছে, এটা পুরোটা লিখতে পারো। আর এখান থেকে এটা পুরোটাই বলতে পারো, এই যে কী কী পরামর্শ দেওয়া যাবে এটা লেখা আছে এখানে। শরীরে শুধু ওজন চর্বি জমে বাড়ে না, হাড় এবং পেশি বৃদ্ধির ফলেও ঘটে। চেহারা রোগা হলেও ওজন স্বাভাবিক হতে পারে। এই ছিল আমাদের 9 নম্বর স্কুল। তোমরা যারা 9 নম্বর স্কুল অবধি করেছো এবং আগে সমস্ত স্কুল থেকে আমাদের কী করে দেওয়া আছে, প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই সেটা মোবাইলে সেভ করে রাখবে এবং সেখান থেকে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে। এই ছিল আমাদের 8 নম্বর স্কুল। আবার দেখা হবে 9 নম্বর স্কুলে। আপাতত এই পর্যন্তই থাক। গুড নাইট।